লিওনেল মেসির দারুণ এক হ্যাট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা। বাংলাদেশে নাকি বিশ্বকাপের আমেজ নাই। বিশ্বকাপে নর্মালি আমরা যেরকম পতাকা টানানো দেখি মহল্লায় মহল্লায়, সেরকম পতাকা দেখা যাচ্ছে না, মানুষজনের মধ্যে সেরকম উন্মাদনা দেখা যাচ্ছে না। বাট মেসির এই এমন এক অবিস্মরণীয় পারফরমেন্সের পরে বিশ্বকাপের আমেজ যে কত প্রকার কি কি তা কিন্তু দেখা যাইতেছে। বাংলাদেশের দর্শকদের আর্জেন্টিনার প্রতি ক্রেজ এবং সেলিব্রেশন অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টিনাতে তো হয়েছেও, ফুটবল ওয়ার্ল্ড কাপ কম বেশি হয়েছে। সো এখন কথা হচ্ছে মেসির এই অতি মানবীয় পারফরমেন্স কিন্তু নতুন কিছু না। একটা জিনিসই কেবল নতুন, সেটা হচ্ছে যে বিশ্বকাপের মঞ্চে মেসির এর আগে কোনো হ্যাটট্রিক ছিল না। সেই হ্যাটট্রিকের যে অপূর্ণতাটা সেটা কিন্তু এই আলজেরিয়া ম্যাচ দিয়ে পূর্ণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে মেসির মতো একজন অতি মানবীয় পারফর্মার যদি দলে থাকে, তাহলে দলের অন্যান্য কোনো যদি ল্যাকিংস থেকেও থাকে, কোনো দুর্বলতা থেকেও থাকে, সেইটা কিন্তু আর চোখে পড়ে না। কথা হচ্ছে মেসি বাদে আর্জেন্টিনা টিম হিসেবে অ্যাকচুয়ালি কেমন পারফরমেন্স করছিল। মেসি ছাড়াও যে আর বাকি 10জন যে খেলছিল, এরপর যে যারা সাব হয়ে নামছিল, তারা আসলে কেমন আপ টু দা মার্ক পারফরমেন্স করছে। কথা হচ্ছে মেসির এরকম পারফরমেন্স দেখে আমরা অভ্যস্ত, গত 20 বছর ধরেই দেখতেছি। বাট মেসি কিন্তু প্রতিদিনই সেম লেভেলের পারফরমেন্স দিবে না, কাউকে না কাউকে টিমের অন্যদেরকে স্টেপ আপ করতে হবে। সেই স্টেপ আপ করার মতো ফর্ম কি এই আর্জেন্টিনা টিমের বাকি যারা ছিল তাদের মধ্যে আছে কি না, অথবা তারা কতটুকু ইন ফিউচার দিতে পারে। প্রথম কথা হচ্ছে স্কালোনি কিন্তু এই যে আলজেরিয়া ম্যাচটা খেললো, এখানে কিন্তু তার বেস্ট চয়েস 11টা পায় নাই। কেন পায় নাই? আর্জেন্টিনার উইকনেস হিসেবে আমরা অনেকেই মেনশন করছি যে আর্জেন্টিনা ধরা খেলে ফুল ব্যাকে ধরা খাবে। সেইখানে স্কালোনি কিন্তু তার দুই ফার্স্ট চয়েস ফুল ব্যাককে ছাড়াই নামছিল। রাইট সাইডের ফার্স্ট চয়েস ফুল ব্যাক নেহুল মলিনা এবং লেফট সাইডের ফার্স্ট চয়েস লেফট ব্যাক নিকোলাস টেগলেফিয়াকো, দুজনের কেউই কিন্তু স্টার্ট করে নাই ইনজুরি এবং ফিটনেস ইস্যুর কারণে। টেগলেফিয়াকো ম্যাচ খেলেই নাই, মলিনা পরবর্তীতে সাব হয়ে নামে। তো এখানে যে মন্টিয়েল এবং মেদিনা নামছিল এই দুজনের জায়গায়, এর মধ্যে মেদিনা আসলে তেমন কোনো চ্যালেঞ্জে পড়ে নাই, তাকে নিয়ে তেমন কোনো কোয়েশ্চেন ওঠে নাই। আবার খুব ভালো যে করছে তাও না। আবার অপর পাশে মন্টিয়েল কিন্তু শুরুর দিকে অনেকটা শেকে ছিল এবং যে একটা ভুলও করছিল, তারপরে হয়তো বা সে আবার একটু যত টাইম গেছে তত কিন্তু নিজেরা ঠিক করে নিয়েছে। এবং এই যে বললাম যে টাইম যত গেছে তত নিজেরা ঠিক করে নেওয়া, এরকমটা কিন্তু বা আর্জেন্টিনার বেশ কয়েকজন প্লেয়ারের মধ্যে দেখা গেছে। স্পেশালি যদি বলি মন্টিয়েলের মতো কিন্তু ক্রিশ্চিয়ান রোমেও প্রথম দিকে কিছুটা শেকি মনে হচ্ছিল। নর্মালি যে কনফিডেন্ট এবং অ্যাগ্রেসিভ রোমেরোকে দেখি, ওইরকম এই রোমেরো কিন্তু আমরা প্রথম দিকে পাই নাই, সেও আস্তে ধীরে ঠিক হয়ে যায়। মিডফিল্ডের কথা যদি বলি, ম্যাকঅ্যালিস্টার, এনজো, এদেরকেও শুরুতে কিন্তু সেই চিরচেনা রূপে দেখা যাচ্ছিল না। স্পেশালি ম্যাকঅ্যালিস্টারকে প্রথম দিয়েও কিছুটা শেখেছিল। লিভারপুলের হয়ে যে একটা বাজে সিজন গেছে পুরো লিভারপুলেরই, সেটার কিন্তু প্রভাব কিন্তু এই আলজেরিয়া ম্যাচে কিছুক্ষণ দেখা গেছিল। এনজোর নর্মালি যেরকম ইম্প্যাক্ট রাখে, এনজোর কাছ থেকেও সেরকম ইম্প্যাক্ট আমরা প্রথম দিকে দেখি নাই। তবে যত টাইম গেছে বাকি সবার মতো এরাও কিন্তু কিছুটা ইমপ্রুভ করছে। কিভাবে ইমপ্রুভ করছে এটাও আনসারটাও ন্যাচারাল, কারণ হচ্ছে যে কোনো টিমমেট যদি দারুণ কিছু করে বসে, তখন সেই টিমমেটের দারুণ ব্রিলিয়েন্সটা কিন্তু বাকিদের মধ্যে একটা মোটিভেশন দিয়ে দেয়। যেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে কিন্তু বাকিরা মোটিভেট হয়ে যায় এবং তাদের পারফরমেন্স একটু বেটার হয়। মেসির ওই অতি মানবীয় পারফরমেন্স হওয়ার পরে কিন্তু প্লেয়াররা কিন্তু অটোমেটিক্যালি মোটিভেটেড হয় এবং তাদের পারফরমেন্সটা কিন্তু বেটার হয়। এবং সাব হিসেবে যারা নাম ছিল, মলিনা বলি, নিকো গঞ্জালেস বলি, আলভারেজ বলি, তারা সবাই কিন্তু মোটামুটি বেটার ইম্প্যাক্ট নিয়ে মাঠে নামছিল। এখন এদের মধ্যে বাকি যারা ছিল, স্পেশালি যদি এমি মার্টিনেজের নাম নেই, সে কোনো অন টার্গেটে কোনো ভালো শট ফেস করা নাই এবং মোটামুটি বলা যায় তাকে আলজেরিয়া কোনো প্রকার টেস্ট করতে পারে। তবে একটা কথা, আলজেরিয়ার যেই গোলটা অফসাইডে ক্যান্সেল হইলো, সেই গোলে কিন্তু এমি মার্টিনেজ পুরোপুরি ক্লুলেস ছিল। ওইটা যদি সামহাও অনসাইড হয়ে যেত, তাহলে কিন্তু বলা যেত যে এমি মার্টিনেজ ক্লুলেসের মতো একটা গোল হজম করছে, যেখানে তার প্রতি কিন্তু একটা দায় আঙ্গুল আমরা দিতে পারতাম। এখন যাদের নিয়ে একটু পারফরমেন্স নেয় একটু আঙ্গুল তোলা যায় যে তারা একটু শেকে ছিল, তারা তাদের পুরোটা দিতে পারে নাই, এই আলাপ বাদ দিয়ে যারা আসলে ভালো খেলছে তাদের নাম নিয়ে যদি দেই, ফার্স্ট টাইম নিচ্ছি লিসান্দ্রো মার্টিনেজ।
শর্ট হাইটের কারণে স্কালোনি তাকে কিন্তু শুরুতে অনেক কম রেট করতো, চান্সও দিচ্ছে পরে, এবং 22 বিশ্বকাপে যতগুলা গেম পাইছে ততগুলো গেমে সে সলিড থাকলেও তাকে কিন্তু স্কালোনি প্রত্যেকটা ম্যাচে ট্রাস্ট করা নেই, প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্টার্টও করায় নেই, খেলাও নেই। কারণ হচ্ছে তার একটা হাইটের ইস্যু আছে। এই লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু আলজেরিয়ার সাথে শুরু থেকেই দারুণ খেলছে এবং তাকে নিয়ে কিন্তু কোয়েশ্চেন করার কোনো অবকাশ নাই। মিডফিল্ডে যদি আসি, রদ্রিগো ডি পল, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু গত 1-1.5 বছর ধরে আমরা আর্জেন্টিনা ফ্যানরা অনেকেই কিন্তু অনেক ডাউটে ছিলাম, কনফিউশনে ছিলাম যে ডি পল কি আগের ডি পলের মতো ইম্প্যাক্ট রাখতে পারবে কিনা। কারণ সে অলরেডি এটিএম ছেড়ে দিয়ে MLS এ চলে গেছে, ওইখানে গিয়ে সে হয়তো ভালো কিছু পারফরমেন্স শো করছে, বাট তারপরে কোয়েশ্চেন থেকে যায় যে এই পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে যখন দরকার হবে তখন সে ডেলিভার করতে পারবে কিনা। সেই ডি পল কিন্তু প্রুভ করলো কেন সে আর্জেন্টিনার টিম এবং আর্জেন্টিনার মিডফিল্ডের সবচেয়ে ভাইটাল একটা প্লেয়ার। ডি পলের মেসি যে প্রথম গোলটা করলো, দারুণ একটা গোল এসে আর্জেন্টিনাকে লিড এনে দিল, তার আগে পাসটা কিন্তু দিছিল ডি পল, যে এক পাসে কিন্তু আলজেরিয়া 4-5 জনের জোনাল লাইনটা ব্রেক হয়ে গেছিল এবং মেসি তার ফেভারিট জোনে বলটা পাইছিল এবং সেখান থেকে কিন্তু গোলটা করে দেয়। এখন অনেকে আবার বলতে পারে যে, এবং বলতে শুনছিও আমি, যে স্কালোনির আন্ডারে মেসি একটা নতুন রোল পাইছে, এই রোল পেয়ে কিন্তু মেসি ফাটাই দিচ্ছে। আসল কথা হচ্ছে মেসি কিন্তু তার ন্যাচারাল যেই জোনটায় সে খেলতে পছন্দ করে, যেই রোলে সে কমফোর্ট ফিল করে, সেই রোলটাই কিন্তু স্কালোনি মেসিকে ম্যানেজ করে দিচ্ছে। সেরকম একটা সেট আপ করে দিছে যেখানে মেসি তার ন্যাচারাল জোনে, ন্যাচারাল রোলে কমফোর্টেবলি খেলতে পারে এবং তার সেরাটা দিতে পারে। ডিপল যে কাজটা করছে, মেসি যে জোনটা আসলে লাইক করে খেলতে, সেই জোন 14, সেই জোন 14-কে মেসিকে সুন্দর মতো একটা বল ডেলিভারি দিছে, সেখান থেকে মেসি তার ব্রিলিয়েন্সটা কাজে লাগে একটা দারুণ গোল এনে দিছে। এইখানে পুরো সেট আপটা যদি দেখি, মেসিকে বিটুইন দ্য লাইনে বেশি বেশি বল সাপ্লাই দেওয়ার যে কাজটা, যেটা আর্জেন্টিনাতে আগেকার কোচরা সেভাবে করতে পারতো না, সেটা কিন্তু স্কালোনি তার যেই সেট আপটা আছে আর্জেন্টিনা সেখান থেকে কিন্তু রেগুলার বেসিসে করে। যেই কারণে স্কালোনির মেসি বয়স হওয়ার পরেও কিন্তু তার ন্যাশনাল ক্যারিয়ার জার্সিতে সেরা ভার্সনটা কিন্তু এই শেষ বয়সে এসে দিচ্ছে। তবে এখানে কোয়েশ্চেন আরেকটা রাখতে হচ্ছে ফ্রন্টে থাকা আলমাদা এবং লাউতারো মার্টিনেজের দিকে। লাউতারো মার্টিনেজ গত বিশ্বকাপটা তার মোটেও ভালো যায় নাই, কোনো গোল করে নাই। ফার্স্ট ম্যাচেও কিন্তু ওই আলজেরিয়ার সাথে তাকে কিন্তু এরকম সুবিধার মনে হয় নাই, এবং সমালোচনার তীর কিন্তু লাউতারো মার্টিনেজের দিকে এই ম্যাচেও ছিল, যে সে আসলে কোপাতেই ভালো, সে কিন্তু বিশ্বকাপের জন্য কোনো ইউজফুল কেউ না। অপরদিকে থিয়াগো আলমাদা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কিন্তু দারুণ পারফরমেন্স করছিল, বেশ কয়েকটা গোল অ্যাসিস্ট করছিল। সেই থিয়াগো আলমাদাকেও কিন্তু সেরকম মনে হয় না যে তার পুরোটা এই ম্যাচে পাওয়া গেছে। সে যেরকম প্লে মেকিং করে, ডুয়েলস জিতে, লাইন মেকিং, পাস দেওয়া অথবা গোলে অ্যাটেম্প নেয়, সে আলমাদাকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই এবং তাকে একটু শেকি মনে হয়েছে। এবং অনেকের মনে হইতেছে যে এই আলমাদার জায়গায় গোয়েন্দাকে যদি দল থাকতো তাহলে তো একটু বেটার ইম্প্যাক্ট দিতে পারতো। এই কোশ্চেনটা কিন্তু থাকতেই রাখাই যাচ্ছে, কারণ আলমাদার থেকে কিন্তু ওই ইম্প্যাক্ট আমরা দেখতেছি না। এখানে যতটা না আলমাদার দোষ, তার থেকেও বেশি সিমিওনের দোষ দিতে হয়, কারণ সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার পরে কিন্তু আলমাদার গেম টাইম কমছে, তার ন্যাচারাল প্লেটা হচ্ছে না আগের মতো এবং তার কনফিডেন্সটা ডাউন খাইছে, এবং সিমিওনের নামে যে বদনাম, সে প্লেয়ার নষ্ট করে, এই বদনামটা কিন্তু এবারও আলমাদার জন্য দেওয়া যায়। সিমিওনে তার নিজের ছেলেরা হয়তো ঠিকঠাক মতো গুছাই দিছে আর্জেন্টিনার জন্য, বাট আরেকজনের ছেলেরা কিন্তু সেকে নষ্ট করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে নেক্সট ম্যাচ হচ্ছে অস্ট্রিয়ার সাথে। আর্জেন্টিনা অলরেডি 3 গোলে জিতে গ্রুপ টেবিল টপার হয়ে আছে। নেক্সট ম্যাচে যদি জিতে তো ডেফিনেটলি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অথবা এই গ্রুপ রাউন্ডটা তারা শেষ করবে। এখন কথা হচ্ছে যে নেক্সট ম্যাচে আর্জেন্টিনার হয়ে কারা খেলতে পারে, সেম একাদশে কি নামবে নাকি কিছু চেঞ্জ আসবে অপোনেন্ট অনুযায়ী। আবার আর্জেন্টিনার যে প্লেয়াররা আলজেরিয়া ম্যাচে খেললো এবং মনে হলো যে তারা তাদের শেয়ারটা দিতে পারে নাই, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে কি নাই, আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, স্পেশালি অস্ট্রিয়া ম্যাচটা নিয়ে, যে অস্ট্রিয়া কিরকম অপোনেন্ট হবে, তারা কিরকম চ্যালেঞ্জ জানাইতে পারে এবং তাদের এগেনস্টে আর্জেন্টিনা কি টেকটিক্সে খেলে বেস্ট আউটপুটটা আসতে পারে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করতেছি। তবে একটা জিনিস বলে রাখি, যে স্কালোনির আর্জেন্টিনা এরা কিন্তু যত টুর্নামেন্ট সামনের দিকে আগায়
তত কিন্তু তারা আরো ভালো খেলা শুরু করে। এই সেই 2019 সালে কোপা আমেরিকা থেকে কিন্তু আমরা এটা দেখে আসতেছি। সো আমি যেটা বললাম যে রোমেরো কিংবা এনজো, ম্যাকআলিস্টার, আলমাদা, এদেরকে মনে হইতেছে যে এরা তাদের শেয়ারটা দিতে পারে নাই, অথবা তাদের সেই টাচটাই নাই। বাট এরা কিন্তু আশা করা যায় যে আগের ট্র্যাক রেকর্ড অনুযায়ী টুর্নামেন্ট যত সামনে আগাবে তত তাদের নিজেদেরকে ফিরে পাবে। এবং এই আর্জেন্টিনা টিমের মূল শক্তিটা হচ্ছে এই গ্রুপ অফ প্লেয়াররা, তারা কিন্তু কখনো হাল ছাড়ে না। তারা কিন্তু সবসময় তাদের যে গোল টার্গেট ওটার প্রতি ফোকাস থাকে এবং অনেক ডেডিকেশন শো করে। তাদের এই ফাইটিং স্পিরিটটাই কিন্তু আর্জেন্টিনাকে টানা 4টা ট্রফি জিততে সাহায্য করছে। এবং এই ডেডিকেশন, এই ফাইটিং স্পিরিট কিন্তু এই টিমের মধ্যে এখনো আছে। স্পেশালি তাদের আইডল লিওনেল মেসির এরকম একটা পারফরমেন্সের পরে আশা করা যায় যে তারা অবশ্যই তাদের সেই স্পিরিটটা, তাদের সেই ডেডিকেশনটা তারা হারাবে না। এবং অবশ্যই তাদের আইডল লিওনেল মেসিকে তারা একটা হাসি মুখে বিদায় জানানোর মতো স্টেজ তারা তৈরি করে ফেলে দেবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।